মহামারী ভাইরাসের নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক অন্যরকম পৃথিবী, এক গোটা জগৎ, কিন্তু সেখানে জলজীবন শূন্য। ভাইরাসটা সংক্রমিত হতে হতে এক পর্যায়ে এমন হয়ে যায় যে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়াটাই কঠিন হয়ে পড়ে। কারো পরিবার, কারো অপরিচিত লাইফস্টাইল সবই হয়ে যায় অপরিচিত। প্রাণ বাঁচানোর দায়িত্বটাই তখন হয়ে যায় প্রথম। সার্ভাইভাল জোনটার সবথেকে জনপ্রিয় শাখা হলো এমনই জম্বি সার্ভাইভালের গল্প। আর ঠিক এমনই জম্বি আউটব্রেকের গল্পে নির্মিত হলিউড এই হরর সিনেমাটি। তাহলে চলুন ঘুরে আসা যাক মহামারী ভাইরাসের ভয়ানক একটি মর্মান্তিক গল্প থেকে। হাই, আই এম দিগান ফ্রম অফ দিগন্ত। মুভির শুরুতেই দেখানো হয় জম্বি আউটব্রেকে গোটা পৃথিবীর অবস্থা অনেক ভয়ানক। বাড়ি গাড়ি সব ফেলে রেখে সবাই যার যার মতো ব্যস্ত নিরাপদ স্থান খুঁজে নিতে। অন্যদিকে দেখানো হয় ডন ও তার স্ত্রীকে যান বাঁচাতে তার আশ্রয় নেয় অন্য কারোর একটি বাড়িতে, যেখানে তাদের মতোই আরও অন্য কয়েকটা সার্ভাইভাল ছিল, যারা নিজেরাও তাদের বাড়িঘর ছেড়ে যান বাঁচাতে এখানে আশ্রয় নিয়েছিল। যাই হোক, সেখানে আপাতত সবাইকে নিয়ে পরিবারের মতো থাকা শুরু করে ডন ও তার স্ত্রী। জম্বি আক্রমণের ভয়ে সেখানে তারা কাঠ দিয়ে জানলা দরজা অনেক শক্ত করে বন্ধ করে রাখে, যাতে করে ঘরে থাকা মানুষদের অস্তিত্ব বাইরে থাকা জম্বিরা টের না পায়। কিন্তু তারা জানলা দরজা এমনভাবে আটকে রেখেছিল যে ভেতরে থেকে বোঝাই যেত না এখন দিন না রাত। যাই হোক, প্রাণ বাঁচাতে এমনই অবস্থায় দিন কাটছিল ডন ও তার স্ত্রীর। একদিনের কথা, রান্নাঘরে কাজ করছিল ডনের স্ত্রী এলিজা। ডনও সেখানেই ছিল। কাজের পাশাপাশি অতীতের অনেক স্মৃতি রোমান্থক করছিল তারা, সাথে সাথে মনে করছিল তাদের দুই সন্তানকেও। জম্বি ভাইরাসের শুরুতেই নিরাপদ স্থানে তাদের দুই ভাই বোনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই তাদের সাথে আর কোনোদিনও দেখা হয়নি। আদরের সন্তানকে কাছে না পেয়ে কষ্ট পেলেও তারা এটা ভেবে সন্তুষ্ট আছে যে তাদের সন্তানরা নিরাপদ স্থানে আছে, তার মানে সেখানে তাদের ছেলে মেয়ে ভালোই আছে। অতঃপর খাবার নিয়ে টেবিলে বসে ডন এবং এলিস। তাদের সাথে খেতে বসে ওই বাড়ির সকলে। তারা আরও একটি নতুন দিন দেখার প্রার্থনা করে খাওয়া শুরু করতেই যাবে, এমন সময় দরজায় নক পড়ে। প্রথমত তো সবাই ভয় পেয়ে যায়, এই আওয়াজ কোনো জম্বি করছে নাকি সবাই ভাবতে লাগলো। কিন্তু কিছুক্ষণ নক করার পরে বাইরে থেকে ভেসে এলো একটি ছোট্ট বাচ্চার কণ্ঠ। আমাকে ভেতরে নাও বলে ডাকতে থাকে। অনেকের মনে দ্বিধাবন্ত থাকলেও জেনে শুনে প্রাণটাকে বাইরে ছেড়ে দেওয়া যায় না, কারণ সেটা মেরে ফেলার সমান। তাই ঝুঁকি নিয়ে দরজার সাথে থাকা কাঠগুলো খুলতে থাকে ডন, এবং দরজা খুলে ছেলেটাকে ভেতরে টেনে নেওয়া হয়। দরজা খোলার পরে গোপন অন্ধকার পরিবেশে অনেকদিন পর আলো ঢোকে। জানা যায় বাইরে এখন সকাল। বাইরে যে এখন সকাল সেটা কিন্তু ঘরের মধ্যে থেকে একদমই বোঝা যায় না। খুবই দ্রুত ছেলেটাকে ঘরের মধ্যে নিয়ে আবার দরজাটাকে আটকে দিল ডন। ঘরে ঢুকেই অনেক দিনের ক্ষুধার্ত ছেলেটি খেতে শুরু করে। সে কোথায় থেকে এসেছে এটা জিজ্ঞাসা করলে ছেলেটি বলে সে স্যানফোর্ড থেকে এসেছে। জম্বির ধাওয়া খেয়ে সে প্রাণপণে দৌড়ায়। এর আগে অনেকগুলো ঘরের দরজায় সে নক করে, কিন্তু সেগুলো খালি ছিল। অনেক চেষ্টার পরে সে এই ঘরটা খুঁজে পায়। এদিকে ছেলেটি যখন ওই ঘটনাগুলো বলছিল, তখন ঘরে থাকা একটি মেয়ে জানালা থেকে কাপড়ের টুকরো সরায়। বেশ অনেকদিন সূর্যের আলো না দেখা পাওয়ায় সে কাপড়ের টুকরোটা সরিয়েছিল, কিন্তু কে জানতো এই কাজটাই তাদের সবার জন্য কাল হয়ে দাঁড়াবে। জানালা থেকে কাপড়টা সরিয়ে যখন আলো দেখছিল মেয়েটি, হঠাৎ তখনই একটা জম্বি সেখানে চলে আসে এবং কোনো রকম সময় না দিয়ে মেয়েটার হাত ধরে একটি কামড় বসিয়ে দেয়। রক্তের গন্ধ একবার পেয়ে গেলে যা হয় আর কি। নতুন শিকারের খোঁজ পাওয়ায় সেখানে হামলা পড়ে সেখানে থাকা সকল জম্বিদের। ঘরের জানলা দরজা ভেঙে চুরে ঢুকে পড়ছিল তারা। এতদিনের নিরাপদে থাকা বাড়িটা মুহূর্তের মধ্যেই ভয়ানক জম্বিতে ভরে যায়। তাই একের পর এক সবাই হতে থাকে জম্বির শিকার। কোনো মতে সেখান থেকে ডন পালিয়ে বাঁচতে পারে, কিন্তু নিজের প্রাণ বাঁচাতে ছেড়ে যেতে হয় তার স্ত্রী অ্যালিসকে। দোতলার এক জানলা দিয়ে বের হয়ে যখন পালাচ্ছিল ডন, তখন জানলার ওপাশ থেকে সাহায্যের জন্য চিৎকার করে যাচ্ছিল অ্যালিস, কিন্তু সেদিকে না তাকিয়ে প্রাণপণে দৌড়াচ্ছিল ডন। ভাবতে অবাক লাগলেও কিন্তু এই পরিস্থিতিতে তার কিছুই করার ছিল না। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে বোটের কাছে চলে আসে ডন। সেখানে আগের থেকেই বোট রেডি করছিল তাদের সাথে থাকা জ্যাক, কিন্তু বোট চালু হতেই জ্যাকও সেই জম্বিদের শিকার হয়, যাতে করে সেই বাড়ি থেকে ডনই নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে পারে। আর এক নিমিষে শেষ হয়ে যায় সেই বাড়িতে থাকা সকলেই। এই ঘটনার পর ক্রমান্বয়ে এগিয়ে যেতে থাকে মুভির গল্প। ডন সেই বাড়ি থেকে পালিয়ে আসার 15 দিন পর
ব্রিটেনের মূল শহরকে কোয়ারেন্টাইন করে দেওয়া হয়। তবে 28 দিন পরে ব্রিটেনের মূল শহর জম্বি হামলায় একদম ধ্বংস হয়ে যায়, কারণ জম্বি ভাইরাস পুরো শহরকে ইনফেক্টেড করে ফেলে। 5 সপ্তাহ পর খাবারের অভাবে জম্বিরা সব মরতে থাকে। এই অবস্থা ঠিক করতে 11 দিন পর আমেরিকা নিয়ন্ত্রিত মিলিটারি ফোর্স লন্ডনে প্রবেশ করে। তাদের কিছু পদক্ষেপের ফলে 18 সপ্তাহে পর ব্রিটেনের মূল শহরকে জম্বি ভাইরাস থেকে মুক্ত বলে ঘোষণা করা হয়। মূল শহরে জম্বি ঝুঁকি না থাকার কারণে 24 সপ্তাহ পর সেখানে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর ও স্থাপনা সবকিছু মেরামত করার কাজ শুরু করে দেওয়া হয়, অর্থাৎ পুরো শহরকে পুনর্বাসনের জন্য প্রস্তুত করে তোলা হচ্ছে। অবশেষে 28 সপ্তাহ পর সেই শহরটা প্রস্তুত হয় থাকার জন্য, যেখানে বর্তমানে কোনো ইনফেকশন নেই এবং এখানে থাকা সবাই একটি স্বাভাবিক জীবন কাটাতে পারবে। ইনফেকশন মুক্ত এই শহরে আছে 24 ঘন্টা বিদ্যুৎ ও পানির ব্যবস্থা, সাথে আবার মিলিটারি নিরাপত্তা আছে। আর এই এলাকা যাতে নতুন করে সংক্রমিত না হতে পারে তাই আরও আছে বিশেষ ব্যবস্থা। তবে ডাক্তারদের মধ্যে অনেক এমনও আছে যারা এখানে আসা মানুষদের ডিএনএর ওপর ব্যক্তিগত এক্সপেরিমেন্ট চালান। ডাক্তারদের থিওরি যে একদিন না একদিন কোনো মানুষের ডিএনএ থেকে ভাইরাসের অ্যান্টিডট পাওয়া যাবে। এভাবেই একটি ডাক্তার স্কটল্যান্ড এখানে আসা সবার চেক আপ করছিলেন। এরই মাঝে তার চোখ আটকে গেল এক ছেলের দিকে, যার নাম অ্যান্ডি। অ্যান্ডির চোখে পরীক্ষা করার সময় ডাক্তার অ্যান্ডির মধ্যে অন্যরকম একটি ডিএনএ দেখতে পাই। পাশে ছেলেটার বড় বোন ট্যামিও ছিল। চেক আপ শেষে তাদের দুজনকে ছেড়ে দেওয়া হলে তারা ট্রেনে করে মূল নগরীতে যেতে থাকে, আর তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল ডিস্ট্রিক্টনে, যেটা এখানে থাকা জায়গার থেকে সবথেকে নিরাপদ স্থান। এবং এর বাইরের এলাকাগুলো এখনও পুরোপুরিভাবে নিরাপদ নয়, কারণ এইসব এলাকায় এখনও ইনফেক্টেড মানুষের বডি পড়ে আছে, যেগুলো সরানোর কাজ এখনও চলমান। এতটুকু বলে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে ইন্সট্রাক্টর এবং তাদেরকে উদ্দেশ্য করে বলে, আপনাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আপনাদের নিজেদেরও কোনো দায়িত্ব থাকবে, যার একটা হলো কেউ নদী পার হয়ে সিকিউরিটি জোনের বাইরে যেতে পারবেন না। ডিস্ট্রিক্টনে আপনাদের মতো আরও 15,000 মানুষ আছে যারা সবসময় মিলিটারিদের নিরাপত্তায় আবদ্ধ। আপনাদের চিন্তা করার দরকার নেই, কারণ ইউএস মিলিটারি আপনাদের সবসময় নিরাপদ রাখবে। অর্থাৎ এখানে সকল ধরনের সুযোগ সুবিধার ব্যাপারে ইন্সট্রাক্টর জানিয়ে দেয়। অতঃপর ট্রেন ডিস্ট্রিক্টনে পৌঁছে যায়, যেখানে ট্যামি এবং অ্যান্ডির জন্যে আগে থেকে অপেক্ষা করছিলেন তাদের বাবা। এটার আর কেউ না, ডন। আর এই দুজনই তার ছেলে মেয়ে। ডন সেখান থেকে পালিয়ে 28 সপ্তাহ পর এই ডিস্ট্রিক্টনে পৌঁছাতে পেরেছিলেন, কারণ সে ছিল ইনফেক্টেড মুক্ত। ট্রেন থেকে নামে অ্যান্ডি এবং ট্যামি। দীর্ঘদিন পর বাবাকে দেখে দুই ভাই বোন তাকে জড়িয়ে ধরে। এভাবে কৌশল বিনিময় শেষ করে ডন তার ছেলে মেয়েদের নিয়ে এবং তার এলাকার ঠিকানার দিকে রওনা দেয়। অন্যদিকে ডাক্তার স্কটল্যান্ড এখানে থাকা মিলিটারিদের সাথে এই ভাইরাস নিয়ে কথা বলছিল, কারণ ডাক্তার স্কটল্যান্ড ভাবছিল কোনোভাবে যদি এই ভাইরাস আবারও চলে আসে তখন তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই সে ভাইরাসের অ্যান্টিডটের জন্য রিসার্চ বাড়ানোর আবেদন করে। কিন্তু মিলিটারিদের মধ্যে এই ভাইরাসের সর্বশেষ ইনফেক্টেড মানুষটাও 6 মাস আগেই মারা গেছে, তাই এটা আর ফিরে আসবে না। ভাইরাস ফিরে আসার সম্ভাবনাও খুবই কম, তবুও যদি সেটা ফিরে আসে তাও আমরা ধ্বংস করে ফেলবো। আর ধ্বংস করার এই পদ্ধতির নাম হলো কোড রেড, যার বিস্তারিত বর্ণনা এখনও পাওয়া না গেলেও স্কটল্যান্ডের চাহনিতে বোঝা যায় মিলিটারি চিফের এই রেড কোড অনেক ভয়ানক কিছু হবে, যা ভাইরাস ধ্বংসর পাশাপাশি ঝুঁকিতে ফেলে দেবে অনেক সাধারণ মানুষের জীবনও। এভাবেই গল্প ফিরে আসে ডন ও তাদের ছেলেমেয়েদের কাছে। ট্রেন থেকে রিসিভ করে ডন তাদের এখানকার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। সে তার ছেলেমেয়েদেরকে এটাও বলে এই নিরাপত্তা বজায় রাখা আবদ্ধে তারও অবদান আছে। কথাবার্তার শেষে মন মেজাজ সবই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে ডন তাদেরকে বলে আমাদেরকে নতুন বাসা খুঁজে নিতে হবে, কারণ আমাদের পুরাতন বাড়িটা নিরাপত্তা বলয়ের বাইরে। যা শুনে খটকা লাগে টেমির মনে, কারণ অবশ্যই সে এখনও তার মায়ের ব্যাপারে কিছুই জানে না। সে ভেবেছিল হয়তো মা এখনও বাবার সাথেই আছে, কিন্তু এখন টেমি ডনের মুখে আগের বাড়িতে না ফেরার কথা শুনে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা, আমার মা কোথায়? উপায় না পেয়ে তার মায়ের মৃত্যুর কথা ছেলে মেয়েদের জানিয়ে দেয় ডন। কিন্তু ছেলেমেয়েরা যাতে তাকে ভুল না বোঝে তাই কথাটা সে উল্টা করে বলে তাদেরকে। ডন বলে, আমি নিজ চোখে তোমাদের মাকে মরতে দেখেছিলাম, আর আমার তখন কিছুই করার ছিল না, কারণ আমি নিরুপায় ছিলাম। এবং অ্যান্ডি আর ট্যামি কিন্তু তার বাবার এই কথাটা বিশ্বাস করে নিয়েছিল।
কিন্তু মা হারানোর কষ্ট কি আর এত সহজে ভোলা যায়? অন্য সিনে দেখানো হয় পরের দিনে দুই ভাই বোন সিকিউরিটি গার্ডকে ফাঁকি দিয়ে সেই নদী ক্রস করে সিকিউরিটি জোনের বাইরে চলে যায়, যেখানে তাদের পুরাতন বাড়িটি ছিল। তবে যখন তারা ব্রিজ পার হচ্ছিল তখন ছাদে বসে থাকা একটা মিলিটারি তাদেরকে দেখে ফেলে। সেই মিলিটারির নাম ছিল ভয়েল, কিন্তু সে তাদেরকে দেখার পরেও আটকায় না। সে অন্য মিলিটারিদেরকে তাদের ওপর নজর রাখতে বলে। দীর্ঘদিন পর তারা তাদের সেই আগের শহরে এসে অনেক খুশি হয়। তারা তাদের পুরাতন বাড়ির দিকে যাচ্ছিল তার মায়ের খোঁজে, সে কি বেঁচে আছে কিনা তা দেখতে। এভাবেই একসময় তারা তাদের বাড়িতে পৌঁছে যায়। সেই বাড়িতে সকল জিনিস এলোমেলোভাবে পড়েছিল। ট্যামি অনেক কিছু ব্যাগে ভরে নিয়েছিল তার স্মৃতি হিসাবে। কিন্তু কোনো এক কৌতূহলে অ্যান্ডি বাড়ির দ্বিতীয় তলায় পৌঁছে যায় এবং তখনই তার সামনে আসে গল্পের সবথেকে বড় টুইস্ট। দেখা যায় দ্বিতীয় তলায় সেই রুমে খাটের পাশে বসে আছে এক মহিলা। এই মহিলা আর কেউ নয়, বরং এটা তো অ্যান্ডির মা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা এতদিন ইনফেক্টেড থেকেও সে এখনও সচল, অর্থাৎ সে জম্বির কামড় খেয়েও এখনও জম্বিতে বদলায়নি। অ্যালিসের শরীর যেন এই ভাইরাসটিকে ভালোই মানিয়ে নিয়েছে। হয়তো তার শরীরে এমন কিছু আছে যে এই ভাইরাস তার কোনো ক্ষতি করতে পারছে না। দীর্ঘদিন পর ছেলেকে দেখে বুকে জড়িয়ে ধরে অ্যালিস। অ্যান্ডিও বুঝে যায় যে এটাই তার মা, কিন্তু সে এখনও জম্বি না হলেও তার শরীরে তো এখনও জম্বি ভাইরাস আছে। তাই সেই ভাইরাসের জন্য অ্যান্ডির শরীরে সে অনেকটা জোরে চাপ দিয়ে ফেলে, যাতে করে ব্যথা পেয়ে চিৎকার করে নেমে আসে অ্যান্ডি। এবং যতক্ষণে তারা চলে যাওয়ার জন্য বাসার বাইরে আসে ততক্ষণে সেখানে একটি মিলিটারি ফোর্স চলে আসে এবং ট্যামি ও অ্যান্ডির সাথে তাদের মাকেও রেস্কিউ করে নিয়ে যায় এবং তাদেরকে এক্সপেরিমেন্ট ল্যাবে নিয়ে যাওয়া হয়। যেহেতু অ্যান্ডি এবং ট্যামি সিকিউরিটি জোনের বাইরে চলে গিয়েছিল, তাই তাদেরকে এখান থেকে ডিস্ট্রিক্টনে প্রবেশ করার পূর্বে আগে এখানকার পর্যবেক্ষণ কেন্দ্রে থাকতে হবে, যাকে আইসোলেশন বলা হয়। ছেলেমেয়ের খোঁজ পেয়ে তাদের সাথে দেখা করতে আসে ডন। সেখানে ট্যামি ডনকে জিজ্ঞাসা করে, তুমি আমাদেরকে মিথ্যা বললে কেন বাবা? মা মারা গেছে, তুমি মাকে মরতে দেখেছো। এটা মিথ্যা কথা, কারণ সে তো জীবিত, তাকে আমরা খুঁজে পেয়েছি। মেয়ের কথার কোনো ঠিকঠাক উত্তর দিতে পারে না ডন, কারণ সে তো আসলেই মিথ্যা বলেছে। তাছাড়া ডন কিন্তু তার স্ত্রীকে একেবারে মারা যেতে না দেখলেও দেখেছিল জম্বির কামড় খেতে, এবং সেই জম্বি আক্রমণের পর এবং তার স্ত্রীর কামড় খাওয়ার পর তার স্ত্রী যে বেঁচে থাকবে সেটা কিন্তু সে একবারও চিন্তা করেনি। আর অ্যালিসের বেঁচে থাকাটা এটা বাস্তবিকও না, কিন্তু এতদিন পর সে জানতে পারে তার স্ত্রী কোনো এক অলৌকিক কারণে বেঁচে আছে, যা শুনে খুবই খুশি হয়েছিল ডন এবং স্ত্রীর সাথে দেখা করতে তার কাছে যায়। ডন এখানে এসে দেখে তার স্ত্রী ঘুমিয়ে আছে, তাকে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু অ্যালিস শুধুমাত্র বেঁচে আছে এটাই নয়, তার মস্তিষ্ক এখনও সচল। সে এখনও ডনকে চিনতে পারছে এবং তার কথাবার্তারাও স্বাভাবিক। ডন ক্ষমা চায় তার স্ত্রীর কাছে সেদিন তাকে এভাবে ছেড়ে আসার জন্য, এবং এতদিন পরে স্ত্রীকে কাছে পেয়ে ডন তো তাকে কিস করে বসে। কিন্তু এই আবেগে যেন জীবনের মতো কাল হলো, কারণ ভাইরাস কিন্তু অ্যালিসের শরীরে এখনও আছে। আর অ্যালিস ইনফেক্টেড হয়নি এর মানে এই না যে আর কেউ হবে না। দেখা যায় এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায় ডন নিজেই। সেই ভাইরাসের প্রভাবে ডন ছটফট করতে থাকে এবং এক পর্যায়ে পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে যায় রক্তপিপাসা জম্বি। আর তার রক্তপিপাসা মেটানোর জন্য সেখানে কেবলমাত্র ছিল অ্যালিস। তাই তখন সে অ্যালিসের ওপর আক্রমণ করে বসে এবং আচরও কামড় দিয়ে তার স্ত্রীর শরীর ক্ষত বিক্ষত করে ফেলে। অ্যালিস কিন্তু এবার মারা যাবে, তার শরীর একেবারেই শেষ, ক্ষত বিক্ষত ছিঁড়ে ভরে ফেলেছে। এভাবেই জম্বি হয়ে যায় নিজের স্বামীর কাছেই হত্যা হয় অ্যালিস। তবে যা হওয়ার তো হয়েই গেল। এতদিন নিরাপত্তায় থাকা ডিস্ট্রিক্টন একেবারে নরকে পরিণত হয়। একজনকে কামড়ালে আরেকজন জম্বি হয়ে যাচ্ছে, এভাবেই জম্বিগুলো বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এমনকি অ্যান্ডি এবং ট্যামি এই পর্যবেক্ষণ কেন্দ্রেই ছিল। সেখানেও জম্বি এসে তাদেরকে আক্রমণ করতে যায়, তবে সময় মতো সেখানে ডাক্তার স্কারলেট এসে তাদেরকে বাঁচিয়ে নিয়ে যায়। তবে এর একদিকে খারাপ থেকে খারাপ অবস্থা হতে থাকে ডিস্ট্রিক্টনের। আর কোনো রাস্তা না পেয়ে মিলিটারি শিপ রেড কোট প্রজেক্ট চালু করে দেয় এবং সকল সোলজারকে বলে সবাইকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা হোক। রেড কোট যে কতটা ভয়ঙ্কর সেটা আর একটু পরেই বোঝা যাবে। প্রথম দিকে মিলিটারি চিফ সবাইকে অর্ডার দেয় শুধু জম্বিদের ভয়ে সার্ভাইভ করা মানুষদের রেসেস করতে, মানে তাদেরকে রেস্কিউ করতে। কিন্তু পরিস্থিতি যখন আরও খারাপ হয়ে যায় তখন মিলিটারি চিফ আবারও অর্ডার দেয় সবাইকে শ্যুট করতে, মানে সাধারণ মানুষকেও মেরে ফেলার জন্য বলছিল। কারণ ভাইরাস এখন পুরো নিয়ন্ত্রণের বাইরে আর এটা সবাইকে এখন গ্রাস করে ফেলেছে।
তাই মিলিটারি চিফ অর্ডার দেয় শুট এনিথিং গেট, অর্থাৎ যে জিনিসটাই নড়াচড়া করবে সেই জিনিসটাকেই গুলি করে দাও। আর এর মানে এটাই যে এখন আর কারোরই নিস্তার নেই। সাধারণ মানুষরা এখন জম্বির হাত থেকে বেঁচেও কুল পাবে না, তাদেরকে মরতেই হবে। আর এটাকেই বলা হয় রেড কোট। অন্যদিকে ডাক্তার স্কারলেট সেই মিলিটারি ভয়েলকে বলে সে অ্যান্ডির মধ্যে এমন কিছু দেখেছে যা দিয়ে এই ভাইরাসের অ্যান্টিডট বানানো সম্ভব। তাই এখন স্কারলেটের মূল লক্ষ্য অ্যান্ডিকে বাঁচানো। ততপর তারা তাদের মিশন শুরু করে দেয়। অন্যদিকে ভয়েল তার বন্ধুকে বলে রেখেছিল হেলিকপ্টার নিয়ে আসতে। তার বন্ধু হেলিকপ্টার নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। লক্ষ্য হলো হেলিকপ্টারে করে তারা অ্যান্ডিকে নিয়ে একটি নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। কিন্তু সেই হেলিকপ্টারের কাছে যাওয়ার পথে সর্বপ্রথম স্যাক্রিফাইস করে ফেলে ভয়েল। তারা আর কোনো উপায় না পেয়ে একটি গাড়ি করে নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু জম্বি হয়ে যাওয়া ডনও কাকতালীয়ভাবে সেখানেই ছিল। তাই তারা সাবওয়েতে পৌঁছানোর মাত্রই আগে স্কারলেটকে হত্যা করে এই জম্বিরা। ঘুটঘুটে অন্ধকারে তখন কিছুই দেখা যাচ্ছিল না। তাই স্কারলেটের হাতে থাকা বন্দুকটা নিয়ে নিজ ভাইকে খুঁজতে থাকে ট্যামি, কারণ তাকে অন্ধকারে দেখা যাচ্ছিল না। কিন্তু তাকে খুঁজে পাওয়ার আগেই অ্যান্ডির কাছে পৌঁছে যায় জম্বি ডন, মানে তাদের বাবা, এবং অ্যান্ডির ওপর হামলা করে ফেলে এই জম্বি। সে অ্যান্ডির ওপর কামড়ও বসিয়ে দেয়, কিন্তু তখনই কোথা থেকে চলে আসে ট্যামি। হাতে থাকা বন্দুকটা নিয়ে জম্বি হয়ে যাওয়া বাবাকে খুন করে ট্যামি এবং অ্যান্ডির নিথর হয়ে থাকা শরীরের কাছে যায়। সে মনে করেছিল হয়তো তার ভাইকে জম্বি কামড় দিয়েছিল, তাই সেও বেঁচে নেই। কিন্তু ঠিক মায়ের মতোই অলৌকিকভাবে বেঁচে ফেরে অ্যান্ডি। তার কিছুই হয়নি, সে জম্বিতেও পরিণত হয়নি। অর্থাৎ ডাক্তার স্কারলেটের ধারণাই ঠিক ছিল, অ্যান্ডি স্পেশাল এবং তার রক্তে এমন কিছু আছে যেটা তাকে রক্ষা করে যাচ্ছে। সুতরাং নিজ ভাইকে নিয়ে একাই পাড়ি দেয় ট্যামি এবং দুজনেই সেই ভয়েলের বন্ধুর হেলিকপ্টারের কাছে চলে আসে। সেখানে আগের থেকেই অপেক্ষা করছিল ভয়েলের পাইলট বন্ধু, কিন্তু সে সেখানে ভয়েলকে না পেয়ে ট্যামির কাছে ভয়েলের কথা জিজ্ঞাসা করে। ট্যামি বলে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আর এভাবেই বাচ্চা দুটোর অবস্থা দেখে তারও বুঝতে বাকি থাকে না আর বাকি লোকদের সাথে কি হয়েছে। তাই সে হেলিকপ্টারে করে তাদের দুজনকে নিয়েই চলে যায় কোনো এক নিরাপদ গন্তব্যের দিকে। তবে বিশ্বের এই আঞ্চল ব্যবস্থা এত সহজেই শেষ হয় না, বরং শেষমেশে দেখা যায় লন্ডন পেরিয়ে ফ্রান্সেও পৌঁছে যায় এই ভাইরাস। তাই সিকুয়েলে আরও এক শক্তিশালী ওয়েভ অপেক্ষা করছে সবার জন্য। তার ধ্বংস হয়তো ছাড়িয়ে যাবে পূর্বের সব কিছুকে। এই মহামারী ভাইরাস কি পৃথিবীকে গ্রাস করে দেবে, নাকি অ্যান্ডির শরীর থেকে অ্যান্টিডট বানিয়ে পুরো পৃথিবীকে আবারও সচল বানানো হবে? এই প্রশ্ন ছুড়ে দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো মুভিটি কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারো, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইবও করতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।